রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। কৃষ্ণ সাগরে ইউক্রেনের ড্রোন হামলায় ধ্বংস রাশিয়ার শক্তিশালী সাবমেরিন। বঙ্গোপসাগরে বাংলাদেশের সমুদ্র সীমায় ব্যাপকভাবে প্রবেশ করছে ভারতীয় জেলেরা। বাংলাদেশি নৌবাহিনীর ধাওয়ায় ডুবেছে একটি ভারতীয় জাহাজ। পেন্টাগনের গোপন রিপোর্টে বলা হয়েছে, তাইওয়ান ঘিরে চীনের সাথে যুদ্ধে জড়ালে শোচনীয় পরাজয় ঘটবে যুক্তরাষ্ট্রে। তাইওয়ান রক্ষায় যুক্তরাষ্ট্র কখনো চীনের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে না। কৃষ্ণ সাগরে ইউক্রেনের হামলায় ধ্বংস হয়েছে রাশিয়ার শক্তিশালী একটি সাবমেরিন। সোমবার ইউক্রেনের গোয়েন্দা সংস্থা এসবিইউ এই হামলার কথা জানায়। হামলার ভিডিও প্রকাশ করেছে এসবিইউ। এতে দেখা গেছে হামলার ফলে কয়েক শত ফুট উঁচুতে উঠে গেছে সাগরের পানি। এসবিইউ দাবি করেছে হামলা ধ্বংস হওয়া সাবমেরিনের নাম ব্ল্যাক হোল। এটি একটি কিলো ক্লাস সাবমেরিন। সাবসি বেবি নামক জলজ ড্রোনের মাধ্যমে এই হামলা চালানো হয়েছে। এ ধরনের হামলা এই প্রথম। কৃষ্ণ সাগর বন্দর নভরোসিয়স্কে মোতায়েন অবস্থায় আক্রমণের শিকার হয় সাবমেরিনটি। শক্তিশালী এই সাবমেরিন মিনিটে 4টি ক্যালিবার ক্রুজ মিসাইল ছুড়তে সক্ষম। শক্তিশালী প্রযুক্তির এই সাবমেরিন সোনার সিস্টেম দ্বারাও পানির নিচে শনাক্ত করা সম্ভব নয়। সে কারণে এর নাম দেওয়া হয়েছে ব্ল্যাক হোল, কারণ এটি পানির নিচের শব্দ হজম করতে পারে। রাশিয়া এই হামলার কথা স্বীকার করেছে, তবে ক্ষয়ক্ষতির কথা অস্বীকার করেছে। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার বার্লিন আলোচনার পর বলেছেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে চুক্তি এখন অতীতের যে কোনো সময়ের তুলনায় কাছাকাছি। সোমবার বার্লিনে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা আলোচনায় বসেন ইউরোপের কর্মকর্তাদের সাথে। এ বৈঠকে যুদ্ধ বন্ধের পর ইউরোপের নেতৃত্বে ইউক্রেনে একটি মাল্টিন্যাশনাল ফোর্স মোতায়েনের প্রস্তাব করেছে যুক্তরাষ্ট্রের কাছে। বঙ্গোপসাগরের কাকদ্বীপের কাছে ভারতীয় একটি মাছ ধরার ট্রলার ডুবে যাওয়ার ঘটনায় বাংলাদেশ নেভিকে অভিযুক্ত করে সংবাদ প্রকাশ করেছে ভারতের গণমাধ্যম। ভারতের গণমাধ্যমের খবরের দাবি, ভারতের জলসীমায় থাকা অবস্থায় ভারতের মাছ ধরার জেলেদের একটি নৌকায় আঘাত করে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ। এতে ডুবে যায় এফপি পারমিতা 10 নামক ভারতের মাছ ধরার জাহাজটি। এ ঘটনায় 5 জন জেলে নিখোঁজ। মাছ ধরার জাহাজটিতে ছিল 24 পরগনার অনেক জেলে। উদ্ধার হওয়া জেলেরা দাবি করেছে তারা ভারতের জলসীমায় ছিল, কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে দাবি করা হয়েছে ভারতীয় মাছ ধরার জাহাজটি বাংলাদেশের জলসীমায় প্রবেশ করেছিল অবৈধভাবে। ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ভারতীয় কোস্ট গার্ড ও পুলিশ ঘটনার তদন্ত করছে। ভারতীয় জেলেরা প্রায়ই বাংলাদেশের পানিসীমায় প্রবেশ করে শত শত কোটি টাকার মাছ ধরে নিয়ে যায়। এমনকি তারা অনেক সময় হামলা চালায় বাংলাদেশি জেলেদের ওপর। বর্তমানে সাগর শান্ত থাকায় বাংলাদেশের পানিসীমায় সংঘবদ্ধভাবে প্রবেশ করছে ভারতীয় জেলেরা। তাদের জাহাজের ইঞ্জিন শক্তিশালী এবং তাদের কাছে রয়েছে আধুনিক প্রযুক্তির মাছ ধরার জাল। ফলে তাদের সংঘবদ্ধ হামলার কাছে প্রায়ই পরাজিত হয় বাংলাদেশের জেলেরা। তাইওয়ান ঘিরে চীনের সাথে যুক্তরাষ্ট্র যুদ্ধে জড়ালে চীনা রেড আর্মির কাছে ব্যাপকভাবে ধরাশায়ী হবে যুক্তরাষ্ট্র। মারা পড়বে যুক্তরাষ্ট্রের অগণিত সেনা। বেদখল হয়ে যেতে পারে প্রশান্ত মহাসাগরে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ গুয়াম দ্বীপ। চীনা মিসাইল হামলায় বিমানবাহী রণতরী সহ গুরুত্বপূর্ণ অনেক রণতরী ধ্বংস হয়ে মহা বিপর্যয়ের মুখে পড়তে পারে যুক্তরাষ্ট্র আর্মি। এ যুদ্ধে যুক্তরাষ্ট্রের পরাজয় ঘটবে এবং চীন বিশ্বে আবির্ভূত হবে সুপার পাওয়ার হিসেবে। তাই তাইওয়ান ঘিরে যুক্তরাষ্ট্র কখনোই চীনের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে না এবং চীনার সম্ভাব্য আগ্রাসন থেকে তাইওয়ান রক্ষায়ও এগিয়ে আসবে না যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের সেনা সদর দপ্তর পেন্টাগনের এক গোপন রিপোর্টে উল্লেখ করা হয়েছে উদ্বেগজনক এই তথ্য। তাইওয়ান ঘিরে চীনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধে জড়ানোর বিষয়ে সতর্ক করা হয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। আর গোপন রিপোর্ট প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক টাইমস পত্রিকা। এই খবর প্রকাশের পর হইচই শুরু হয়েছে যুক্তরাষ্ট্রে। চীনের মোকাবেলায় যুক্তরাষ্ট্রের সামরিক শক্তির বর্তমান অবস্থা চুলচেরা বিশ্লেষণ করা হয়েছে পেন্টাগনের প্রতিবেদনে। এতে ওভারম্যাচ শব্দ ব্যবহার করা হয়েছে। তার মানে এশিয়া প্যাসিফিক অঞ্চলে যুক্তরাষ্ট্রের শক্তির বিপরীতে চীন অনেক বেশি এগিয়ে। এতে বলা হয়েছে, সামগ্রিকভাবে সামরিক শক্তিতে যুক্তরাষ্ট্র এগিয়ে থাকলেও যুক্তরাষ্ট্রের অনেক সামরিক সুবিধায় চীনের কাছে মার খেতে পারে। প্রতিবেদনে বলা হয়েছে, চীনা হামলায় যুক্তরাষ্ট্রের স্যাটেলাইট, রণতরী এবং যুদ্ধবিমান ধ্বংস হবে।
এ বিষয়ে সক্ষমতা রয়েছে চীনের। একই সাথে যুদ্ধের সময় এশিয়া প্যাসিফিক অঞ্চলে লজিস্টিক সাপোর্ট বন্ধ হয়ে যেতে পারে যুক্তরাষ্ট্র আর্মির জন্য। চীনের কাছে শোচনীয় পরিণতি বরণের কারণ হিসেবে পেন্টাগনের প্রতিবেদনে বলা হয়েছে, কম খরচে উন্নত প্রযুক্তির ড্রোন, হাইপারসনিক মিসাইল এবং সাইবার অস্ত্র ব্যবহার করছে চীনা রেড আর্মি। এর বিপরীতে যুক্তরাষ্ট্রের সব অস্ত্র অত্যন্ত ব্যয়বহুল, আর এসব অস্ত্র উৎপাদনও অনেক সময় সাপেক্ষ তথা ধীর গতির। 2022 সালে যুক্তরাষ্ট্র নেভিতে যুক্ত হয় বিশ্বের সবচেয়ে বড় আর শক্তিশালী বিমানবাহী রণতরী জেরাল্ড ফোর্ড। পেন্টাগনের প্রতিবেদনে বলা হয়েছে, এই ধরনের উচ্চ ব্যয়বহুল আর প্রতীকী শক্তির অস্ত্র মোতায়েন করা যায় ভেনেজুয়েলার মতো দুর্বল প্রতিপক্ষের বিরুদ্ধে, কিন্তু চীনের বিরুদ্ধে এ ধরনের রণতরী মোতায়েন করা হলে এবং চীনা হামলায় যদি এ ধরনের রণতরী ধ্বংস হয় তাহলে মনোবল ভেঙে যাবে যুক্তরাষ্ট্র আর্মির এবং এ ধরনের ঘটনাকে পরাজয় হিসেবে দেখা হয়। পেন্টাগনের প্রতিবেদনে বলা হয়েছে, চীনা আক্রমণ থেকে নিজেকে রক্ষা করতে পারবে না যুক্তরাষ্ট্রের কোনো বিমানবাহী রণতরী। চীনা আক্রমণে সাগরে ডুবতে পারে বিমানবাহী রণতরী, আর এ ঘটনা ঘটলে তা হইচই ফেলে দেবে সারা বিশ্বে। পেন্টাগনের প্রতিবেদনে বলা হয়েছে, 2005 সালের সংঘাতের সময় সুইডেনের গটল্যান্ড শ্রেণীর ডিজেল চালিত সাবমেরিন থেকে ছোড়া টর্পেডো মিসাইল আঘাত করেছিল যুক্তরাষ্ট্রের নেমিটস ক্লাস বিমানবাহী রণতরীতে। এই হামলায় বিমানবাহী রণতরীটি ডুবে যাওয়ার মতো পরিস্থিতি হয়েছিল। কোনো মতে তখন ক্যাপ্টেনের চেষ্টায় ডুবে যাওয়ার হাত থেকে রক্ষা পায় বিমানবাহী রণতরী। এই ঘটনার পর বিমানবাহী রণতরী নিয়ে যুক্তরাষ্ট্র আর্মির দুর্বলতা প্রকাশ হয়ে পড়ে। বস্তুত আধুনিক প্রযুক্তির যুগে বিমানবাহী রণতরী কোনো উন্নত সমরাস্ত্র ব্যবস্থা নয়, বরং বড় ধরনের বিপদের কারণ। সে কারণে অনেকে একে এখন শ্বেতহস্তি হিসেবে আখ্যায়িত করে থাকেন। পেন্টাগনের প্রতিবেদনে বলা হয়েছে, আধুনিক প্রযুক্তির যুগে জলজ ড্রোন আর স্পাই ওয়্যারের গুরুত্ব দিন দিন বাড়ছে। এই দুই অস্ত্রে যুক্তরাষ্ট্রের তুলনায় অনেক বেশি এগিয়েছেন। সমুদ্রের নিচে বিছানো ইন্টারনেটের তার কেটে সমস্ত যোগাযোগ ব্যবস্থা অচল করে দিতে সক্ষম চীন। স্পাই ওয়্যারের চীনা আড়িপাতা ঠেকাতেও দক্ষ নয় ওয়াশিংটন। পেন্টাগনের প্রতিবেদনে আরও বলা হয়েছে, চীনের মতো শক্তির বিরুদ্ধে যুদ্ধে জড়ালে তা হবে দীর্ঘস্থায়ী, আর দীর্ঘমেয়াদে পর্যাপ্ত অস্ত্র নির্মাণের সক্ষমতা নেই যুক্তরাষ্ট্রের, কারণ অনেক অস্ত্রের উপকরণ যুক্তরাষ্ট্রকে আমদানি করতে হয় চীন সহ অনেক দেশের কাছ থেকে। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, আধুনিক রণতরী নির্মাণের কাজ এখনও জিম্মি হয়ে আছে যুক্তরাষ্ট্রের 4 থেকে 5টি বড় শিপইয়ার্ড প্রতিষ্ঠানের কাছে, যা জরুরি পরিস্থিতিতে বড় ধরনের বিপদ ডেকে আনতে পারে। যুক্তরাষ্ট্রের তুলনায় চীনের সবচেয়ে বড় সুবিধা হলো অনেক কম খরচে তারা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অনেক বড় আক্রমণ চালাতে সক্ষম। চীন যেখানে কম খরচে লাখ লাখ সামরিক ড্রোন আর হাইপারসনিক মিসাইল তৈরি করেছে, সেখানে যুক্তরাষ্ট্র বিশাল ব্যয়ে বিমানবাহী রণতরী বানিয়েছে এবং এখনও বানিয়ে চলছে। যুদ্ধের সময় ব্যয়বহুল এসব অস্ত্র ধ্বংসের লোকসান সামলাতে পারবে না যুক্তরাষ্ট্র। এ বিষয়ে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের আলোচিত নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বলেছেন, চীনের সাথে যুদ্ধ শুরু হলে যুক্তরাষ্ট্র আর্মির কামানের গোলা ও রণতরী বিধ্বংসী মিসাইলের মজুদ দ্রুত ফুরিয়ে যাবে। অপরদিকে চীনের কাছে প্রকৃত অর্থে কি পরিমাণ স্বল্প ও মাঝারি পাল্লার মিসাইল আছে তার তথ্য নেই যুক্তরাষ্ট্রের কাছে। স্বল্প ও মাঝারি পাল্লার চীনা মিসাইল ধ্বংসাত্মক হয়ে উঠতে পারে যুক্তরাষ্ট্রের কৌশলগত অস্ত্র ধ্বংসের ক্ষেত্রে। তাছাড়া এয়ার ডিফেন্স সিস্টেমের দিক দিয়েও যুক্তরাষ্ট্র অনেক দুর্বল। সর্বশেষ ইরান ইসরায়েল যুদ্ধের সময় এই বিষয়টি স্পষ্ট হয়েছে। ইসরায়েলে মোতায়েন ছিল যুক্তরাষ্ট্রের থার্ড মিসাইল ও প্যাট্রিয়ট মিসাইল সিস্টেম, কিন্তু এই মিসাইল সিস্টেম ইরানের হাইপারসনিক মিসাইল প্রতিহত করতে পারেনি। গত 9 ডিসেম্বর যুক্তরাষ্ট্রের সামরিক বিশ্লেষক সেথ জোন্স ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, যেখানে ইরানের হাইপারসনিক মিসাইল প্রতিহত করতে পারেনি যুক্তরাষ্ট্রের এয়ার ডিফেন্স সিস্টেম, সেখানে চীনা হাইপারসনিক মিসাইল কিভাবে প্রতিহত করবে যুক্তরাষ্ট্র? আর চীনের কাছে কমপক্ষে 600 হাইপারসনিক মিসাইল রয়েছে। জোন্স বলেন, চীনের সাথে যুদ্ধে যুক্তরাষ্ট্রের একগুচ্ছ রণতরী ধ্বংস হলে বার্ডস নিয়ে মাঠে নামবে চীনা রেড আর্মি। যুদ্ধের সময় সেগুলো গেম চেঞ্জার হিসেবে ভূমিকা পালন করবে। বার্ডস হলো এআই চালিত ড্রোন অস্ত্র। সম্প্রতি ইউক্রেন রাশিয়ার অভ্যন্তরে বিমান ঘাঁটিতে এর মাধ্যমে হামলা চালিয়ে ধ্বংস করেছে 40টির অধিক যুদ্ধ বিমান। রাশিয়া এটা ঠেকাতে পারেনি। ইউক্রেনের এই অভিযানের নাম ছিল অপারেশন স্পাইডার ওয়েব। পেন্টাগনের এই গোপন রিপোর্ট তৈরির সাথে যুক্ত একটি থিঙ্ক ট্যাঙ্ক প্রতিষ্ঠান দাবি করেছে, কোনো অবস্থাতেই যুক্তরাষ্ট্র চীনের সাথে যুদ্ধে জড়াবে না। তাদের দাবি, 2027 সালে চীন তাইওয়ান দখলে অভিযান চালাতে পারে। এ সময় যুক্তরাষ্ট্র যদি তাইওয়ান দ্বীপ রক্ষা করতে এগিয়ে যায় তাহলে চীনের সাথে বড় যুদ্ধ অনিবার্য। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন ঘোষণা দিয়েছিলেন, চীন তাইওয়ানে আক্রমণ করলে তাইওয়ান রক্ষায় সরাসরি সামরিকভাবে এগিয়ে আসবে যুক্তরাষ্ট্র।
কিন্তু এটা ছিল মূলত ফাঁকা বুলি। পেন্টাগনের সর্বশেষ রিপোর্ট তার প্রমাণ। বস্তুত চীন তাইওয়ান দখলে নিলে যুক্তরাষ্ট্র এগিয়ে আসবে না, কারণ এতে বড় যুদ্ধের সূচনা হবে এবং এই যুদ্ধে যুক্তরাষ্ট্রের পরাজয় মানে বিশ্বে চীন সুপার পাওয়ার হিসেবে প্রতিষ্ঠিত হবে। নিউ ইয়র্ক টাইমসের খবরে বলা হয়েছে 2021 সালেও পেন্টাগন থেকে বাইডেন প্রশাসনের কাছে যে গোপন রিপোর্ট পাঠানো হয়েছিল তাতেও স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছিল তাইওয়ান ঘিরে যুদ্ধে চীনের সাথে শোচনীয় পরাজয় ঘটবে যুক্তরাষ্ট্রের। কিন্তু এরপর যুক্তরাষ্ট্র অনেক প্রস্তুতি নিলেও এশিয়া প্যাসিফিক অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি চীনের বিরুদ্ধে কোনো উন্নতি ঘটেনি। বস্তুত 2021 সালের রিপোর্টের পর থেকে যুক্তরাষ্ট্র উদ্যোগ নেয় এই অঞ্চলে চীন বিরোধী দেশগুলোকে কাছে টানার। এই নীতির অংশ হিসেবে ভারত খুবই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বাইডেন প্রশাসনের কাছে, কিন্তু ট্রাম্প প্রশাসন বাইডেন প্রশাসনের এই নীতি থেকে সরে এসেছে। ফলে ভারত সহ অনেক দেশ আবার গুরুত্বহীন হয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের কাছে। ট্রাম্প প্রশাসন চেষ্টা করছে সরাসরি চীনের সাথে সম্পর্ক উন্নয়নের এবং বিরোধ অবসানের। এই বিষয়টি উল্লেখ করা হয়েছে সদ্য প্রকাশিত যুক্তরাষ্ট্রের জাতীয় কৌশলগত নিরাপত্তা নীতিতেও। কেবল চীন নয়, রাশিয়ার সাথেও বিরোধের অবসান ঘটিয়ে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপনের কথা বলা হয়েছে কৌশলগত পত্রে। গাজা উপত্যকায় ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে পরিচালিত যুদ্ধের ঘটনায় ইসরায়েলের কর্মকাণ্ড তদন্ত বন্ধের লক্ষ্যে করা একটি আইনি আপত্তি খারিজ করে দিয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসির আপিল চেম্বার। এর রায়ের মাধ্যমে মামলাটি ভণ্ডুল করার চেষ্টায় বড় ধরনের ধাক্কা খেল ইসরায়েল। সোমবার দেওয়া রায়ে আইসিসির বিচারকরা নিম্ন আদালতের সিদ্ধান্ত বহাল রাখেন। ওই সিদ্ধান্ত অনুযায়ী 2023 সালের 7 অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামাস নেতৃত্বাধীন হামলার পর গাজায় ইসরায়েলের সামরিক অভিযানে সংঘটিত অপরাধগুলো তদন্ত করতে পারবেন আইসিসির প্রসিকিউটর। এই রায়ের ফলে আইসিসির ফিলিস্তিন বিষয়ক তদন্ত কার্যক্রম অব্যাহত রাখার পথ পরিষ্কার হলো। এই তদন্তের ভিত্তিতেই গত বছরের নভেম্বরে যুদ্ধাপরাধ ও মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল। ইসরায়েল হেগ ভিত্তিক আন্তর্জাতিক অপরাধ আদালতের এখতিয়ার স্বীকার করে না এবং গাজার যুদ্ধাপরাধ সংগঠনের অভিযোগ বারবার অস্বীকার করে আসছে। এর আগে আইসিসি হামাস নেতা ইব্রাহিম আল মাসরির বিরুদ্ধেও একটি গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল, তবে তার মৃত্যুর বিশ্বাসযোগ্য প্রতিবেদন পাওয়ার পর সেই পরোয়ানা প্রত্যাহার করা হয়। আপিল শুনানিতে মূল বিতর্ক ছিল 2023 সালের 7 অক্টোবরের পর সংঘটিত ঘটনাগুলোর তদন্ত শুরুর আগে আইসিসি প্রসিকিউটরের ইসরায়েলকে নতুন করে নোটিশ দেওয়ার প্রয়োজন ছিল কিনা। ইসরায়েলের দাবি ছিল 7 অক্টোবরের পর গাজায় চালানো হামলা একটি নতুন পরিস্থিতি, যা 2023 সালের নভেম্বরের পর দক্ষিণ আফ্রিকা, চিলি ও মেক্সিকো সহ আরও 7টি দেশের পক্ষ থেকে আদালতে জমা দেওয়া অতিরিক্ত রেফারেলের মাধ্যমে সৃষ্টি হয়। তবে বিচারকরা এই যুক্তি প্রত্যাখ্যান করে বলেন 2021 সালে ফিলিস্তিনের সংঘটিত অপরাধের তদন্ত আনুষ্ঠানিকভাবে শুরুর সময় আইসিসি যে নোটিশ জারি করেছিল সেটি পরবর্তী ঘটনাগুলোকেও অন্তর্ভুক্ত করে। ফলে নতুন করে কোনো নোটিশ দেওয়ার প্রয়োজন নেই এবং নেতানিয়াহু ও গ্যালান্টের বিরুদ্ধে জারি করা গ্রেফতারি পরোয়ানা বহাল থাকবে। গাজা উপত্যকায় লাগাতার বোমা বর্ষণ এবং মানবিক সহায়তা প্রবেশে অবরোধ তৈরি করে ইসরায়েল যে গণহত্যা চালিয়ে যাচ্ছে তার তীব্র নিন্দা জানিয়েছে ইরান। তেহরান বলেছে এই গণহত্যার জন্য শুধু ইসরায়েলই নয়, তাদের পৃষ্ঠপোষকরাও সমানভাবে দায়ী। সোমবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই বলেন, জাতিসংঘের নেতৃত্বে আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্ব হল ইসরায়েলের অপরাধ বন্ধে তাৎক্ষণিক ও কার্যকর ব্যবস্থা নেওয়া এবং দায়ীদের জবাবদিহির আওতায় আনা। তিনি আন্তর্জাতিক মানবিক আইনের প্রকাশ্য লঙ্ঘন, যুদ্ধাপরাধ ও মানবতার বিরুদ্ধে অপরাধের জন্য ইসরায়েলের কঠোর নিন্দা জানান। একই সঙ্গে এসব অপরাধে ইসরায়েলের দীর্ঘদিনের দায় মুক্তি অবসানের উপর জোর দেন। বাকাই বলেন, যুক্তরাষ্ট্র সহ যেসব দেশ ইসরায়েলকে অস্ত্র ও রাজনৈতিক সমর্থন দিচ্ছে তারা ফিলিস্তিন, লেবানন ও সিরিয়ায় ইসরায়েলি অপরাধে প্রত্যক্ষভাবে জড়িত। তিনি আরও বলেন, গাজা ও লেবাননের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি থাকার পরও ওয়াশিংটনের লাগামহীন সমর্থন এবং যুদ্ধবিরতির গ্যারান্টি দাতাদের নিষ্ক্রিয়তার কারণে ইসরায়েল উভয় দেশের বিরুদ্ধে বর্বর অপরাধ চালিয়ে যাচ্ছে। তিনি আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার প্রতি ইসরায়েলের হুমকি মোকাবেলায় কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। এদিকে ইসরায়েল একদিকে যুদ্ধবিরতি কার্যকর থাকার দাবি করছে, অন্যদিকে হামলা চালিয়ে যাচ্ছে। 10 অক্টোবরের পর থেকে এসব হামলায় অন্তত 391 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। একই সঙ্গে ইসরায়েলি দখলদার বাহিনীর অব্যাহত উপস্থিতির কারণে গাজার বিস্তীর্ণ এলাকা এখনও সাধারণ মানুষের জন্য প্রবেশের অযোগ্য হয়ে আছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই বক্তব্য আসে সপ্তাহান্তে ইসরায়েলের চালানো এক হামলার পর, যেখানে হামাসের শীর্ষস্থানীয় সামরিক কমান্ডার রায়েদ সাদ নিহত হন। হামাসের সিনিয়র নেতা ওসামা হামদান বলেন, যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের জবাবে বিশেষ করে রায়েদ সাদকে হত্যার ঘটনায় প্রতিক্রিয়া জানানোর অধিকার হামাস সংরক্ষণ করে।
আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি শহীদ কমান্ডারের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, রায়েত সাদ ফিলিস্তিনি আন্দোলন এবং নিজের ভূমি ও স্বদেশ রক্ষায় নিজেকে সম্পূর্ণভাবে উৎসর্গ করেছিলেন। ইউরো মেডিটেরেনিয়ান হিউম্যান রাইটস মনিটর সতর্ক করে বলেছে, গাজার বৈজ্ঞানিক, চিকিৎসক, শিক্ষাবিদ ও গণমাধ্যম কর্মীদের এলাকা ছাড়তে সহায়তা করার জন্য সক্রিয় ও সমন্বিত প্রচেষ্টা চলছে। সংস্থাটির মতে এসব কার্যক্রম জোরপূর্বক বাস্তুচ্যুতির শামিল এবং গাজা উপত্যকায় ফিলিস্তিনি সমাজকে ভেঙে ফেলার জন্য ইসরায়েলের বৃহত্তর কৌশলের অংশ। আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে সংস্থাটির প্রধান ডক্টর রামি আব্দো বলেন, গুরুত্বপূর্ণ দক্ষতা সম্পন্ন ব্যক্তিদের বিশেষ ভিসা, বৃত্তি, চাকরি বা উদ্ধার অভিযানের নামে গাজা ছাড়ার ব্যবস্থা করা হচ্ছে। এসব উদ্যোগ বাছাই ভিত্তিকভাবে এবং গাজায় ইসরায়েলের যুদ্ধ পরিস্থিতির সঙ্গে সমন্বয় করে বাস্তবায়ন করা হচ্ছে। তিনি জানান, স্বাস্থ্য খাতে ব্যাপক হামলা, হাসপাতাল ধ্বংস এবং চিকিৎসক হত্যার পাশাপাশি অবশিষ্ট বিশেষজ্ঞদের চলে যেতে উৎসাহিত করা গাজার জীবন ধারণ সক্ষমতাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে। একইভাবে প্রভাবশালী সাংবাদিকদের চলে যাওয়ার ফলে পেশাগত সক্ষমতা ও অপরাধ নথিভুক্ত করার শক্তিও দুর্বল হচ্ছে। আব্দো বলেন, এটি একটি সমন্বিত পরিকল্পনা। একদিকে পেশাজীবীদের হত্যা, অন্যদিকে জীবিতদের গাজা ছাড়তে সহায়তা। ইউরো মেড মনিটরের হিসাবে যুদ্ধে প্রায় 200 বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সহ বহু বিশেষজ্ঞ নিহত হয়েছেন। ফিলিস্তিনি তথ্য মতে 2023 সালের 7 অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় 1670 জন চিকিৎসাকর্মী, 257 জন সাংবাদিক ও 830 জন শিক্ষক নিহত হয়েছেন। শত শত পেশাজীবী এরই মধ্যে গাজা ছেড়েছেন বলে ধারণা করা হচ্ছে। ডক্টর আব্দো বলেন, এসব প্রস্থান স্বেচ্ছাসেবকমূলক নয়, বরং আন্তর্জাতিক মানবিক আইনে নিষিদ্ধ জোরপূর্বক বাস্তুচ্যুতি। তিনি জোর দিয়ে বলেন, প্রায় 20 লাখ মানুষ বাস্তুচ্যুত হওয়ার প্রেক্ষাপটে এখন ফিলিস্তিন, আঞ্চলিক ও আন্তর্জাতিক পক্ষগুলোর দায়িত্ব হল জনগণকে সুরক্ষা দেওয়া, জোরপূর্বক বাস্তুচ্যুতি রোধ করা এবং ফিলিস্তিনের আত্মনিয়ন্ত্রণের অধিকার সমুন্নত রাখা। ইসরায়েলের অংশগ্রহণের প্রতিবাদে আসন্ন ইউরোভিশন সঙ্গীত প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তে স্লোভেনিয়ার জাতীয় সম্প্রচার মাধ্যম আরটিভি স্লোভেনিয়ার পাশে দাঁড়িয়েছে দেশটির সংস্কৃতি মন্ত্রণালয়। চলতি মাসের শুরুতে ইউরোপিয়ান ব্রডকাস্টিং ইউনিয়ন ইসরায়েলকে প্রতিযোগিতায় বহাল রাখার সিদ্ধান্ত নিলে আরটিভি স্লোভেনিয়া ইউরোভিশন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেয়। কর্তৃপক্ষ জানায়, এই সিদ্ধান্ত তারা স্বাধীনভাবেই নিয়েছেন। সোমবার সংস্কৃতি মন্ত্রণালয় এক বিবৃতিতে আরটিভির অবস্থানকে সমর্থন জানিয়ে ইসরায়েলের উপর আরও শক্ত কূটনৈতিক চাপ প্রয়োগের আহ্বান জানায়। একই সঙ্গে গাজা ও পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বিরুদ্ধে সব ধরনের নিপীড়ন অবিলম্বে বন্ধ করার দাবি জানায় মন্ত্রণালয়। এর আগে আরটিভির বোর্ড চেয়ারম্যান নাতালিয়া গোরোসচাক বলেন, মানবাধিকার লঙ্ঘনে অভিযুক্ত ইসরায়েলের সঙ্গে একই মঞ্চে দাঁড়ানো সম্ভব নয়। তার ভাষায়, ইসরায়েল 20,000-এর বেশি শিশু এবং 250 জনের বেশি সাংবাদিককে হত্যা করেছে। তিনি বলেন, মানবাধিকারের প্রতি শ্রদ্ধাহীন একটি শাসক গোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গে সঙ্গীত পরিবেশন করে সঙ্গীতকে ঐক্যের প্রতীক হিসেবে উপস্থাপন করা যায় না। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী গত 1.5 বছর ধরে ইরানের বিরুদ্ধে ইউরোপের শত্রুতাপূর্ণ পদক্ষেপকে ইউরোপীয় কূটনীতির জন্য কলঙ্ক হিসেবে বর্ণনা করেছেন। সোমবার সন্ধ্যায় সম্প্রচারিত ইরানের রেডিও এবং টেলিভিশনের সঙ্গে এক সাক্ষাৎকারে পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেন, 1.5 বছর ধরে ইউরোপীয়রা 6 জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের পরমাণু সমঝোতা ভেঙে যাওয়ার জন্য ইরানকে দোষারোপ করার চেষ্টা করেছে। যদিও যুক্তরাষ্ট্রের নেতিবাচক পদক্ষেপের আগে ইরান কখনো এই চুক্তি লঙ্ঘন করেনি। যুক্তরাষ্ট্র 2018 সালে ঘোষণা করেছিল তারা আর জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এই সিদ্ধান্ত মেনে চলবে না। রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, পরমাণু ইস্যুতে ইরানের সঙ্গে স্বাক্ষরিত এই চুক্তি যুক্তরাষ্ট্র আবর্জনার ঝুড়িতে ফেলে দিয়েছে। তারপর পশ্চিমারা, বিশেষ করে ইউরোপীয়রা যুক্তরাষ্ট্রকে অনুসরণ করে ইরানকে সমঝোতা বাস্তবায়ন না করার জন্য অভিযুক্ত করতে শুরু করে। লাভরভ বলেন, সমগ্র বিশ্ব ব্যবস্থা এখন ইরানের ব্যাপারে কঠোর পরীক্ষার সম্মুখীন। তিনি জোর দিয়ে বলেন, গত 1.5 বছর ধরে ইরানের বিরুদ্ধে ইউরোপের শত্রুতাপূর্ণ আচরণ এবং অবৈধ পদক্ষেপ ইউরোপীয় কূটনীতির জন্য কলঙ্কজনক এবং তারা প্রতারকদের মতো আচরণ করেছে। ইরানের শাহেদ 136 ড্রোনকে যুক্তরাষ্ট্রের দ্বারা নকল করার ঘটনা শুধু একটি সামরিক প্রযুক্তি চুরির মতো সাধারণ বিষয় নয়, বরং এটি বিশ্ব ব্যবস্থার পরিবর্তনশীল ভূ রাজনীতির সবচেয়ে তাৎপর্যপূর্ণ প্রতীকগুলোর একটি। আধুনিক সামরিক শক্তির ইতিহাসে খুব কম ঘটনা আছে যেখানে একটি নিষেধাজ্ঞা কবলিত, অর্থনৈতিকভাবে চাপে থাকা দেশ এমন একটি প্রযুক্তি উদ্ভাবন করেছে যা বিশ্বের সবচেয়ে উন্নত সামরিক শক্তিকেও অনুকরণ করতে বাধ্য করেছে। দীর্ঘ দশক ধরে যুক্তরাষ্ট্র নিজেকে বৈশ্বিক প্রতিরক্ষা প্রযুক্তির সিদ্ধান্ত গ্রহণকারী হিসেবে বিবেচনা করেছে, যে মান নির্ধারণ করবে যাকে বাকি বিশ্ব অনুসরণ করবে। কিন্তু শাহেদ 136 ওই মানদণ্ডকে উল্টে দিয়েছে। যুক্তরাষ্ট্র এখন অনুকরণের অবস্থানে, আর ইরান হয়ে উঠেছে উদ্ভাবক। এই পরিবর্তন শুধু সামরিক নয়, ক্ষমতার কাঠামো ভাঙার নির্দেশনা দিচ্ছে।
শাহেদ 136 এর প্রকৃত শক্তি এর সাদামাটা প্রকৌশলের মধ্যে লুকানো। এই ড্রোন এমনভাবে ডিজাইন করা হয়েছে যে এটি একই সঙ্গে সস্তা, সহজে উৎপাদনযোগ্য, কম রাডার শনাক্তযোগ্য এবং যুদ্ধক্ষেত্রে ব্যাপক ব্যবহারের উপযোগী। যুদ্ধক্ষেত্রের অভিজ্ঞতা থেকে শেখা একটি দেশের বিজ্ঞানীরা যখন প্রযুক্তি তৈরি করেন তখন সেই প্রযুক্তি সাধারণত অত্যন্ত কার্যকর হয়, কারণ তা ল্যাবরেটরি নয়, বাস্তব যুদ্ধের প্রয়োজন অনুযায়ী গড়ে ওঠে। ইরান ঠিক এটাই করছে। 1980 থেকে 1988 সালের ইরান ইরাক যুদ্ধ, সিরিয়ার যুদ্ধ, ইয়েমেনের যুদ্ধ, সোলাইমানি হত্যাকাণ্ড পরবর্তী সংঘাত সব মিলিয়ে ইরানের সামরিক পরিকল্পনায় ড্রোনকে কেন্দ্রীয় অস্ত্ররূপে রূপান্তরিত করেছে। তাদের চিন্তা ছিল খুব পরিষ্কার, যদি শত্রুপক্ষের কাছে সবচেয়ে উন্নত বিমান, রাডার, স্যাটেলাইট ও আকাশ প্রতিরক্ষা থাকে তাহলে সেগুলোকে প্রতিরোধ করার জন্য সস্তা, সংখ্যায় বেশি, রাডার বিভ্রান্তকারী অস্ত্র দরকার। শাহেদ 136 সেই কৌশলগত দর্শনের ফসল। যুক্তরাষ্ট্র দীর্ঘকাল ধরে অত্যন্ত ব্যয়বহুল ড্রোন ব্যবস্থার উপর নির্ভর করেছে। প্রিডেটর, রিপার, গ্লোবাল হক ইত্যাদি প্রতিটি ড্রোনের দাম কয়েক কোটি ডলার। এগুলো নজরদারি ও ক্ষেপণাস্ত্র আক্রমণের জন্য চমৎকার হলেও বহু সংখ্যক আক্রমণ ঢেউ বা সোয়ার্ম কৌশলের বিপরীতে এই ড্রোনগুলো কার্যত অপ্রতুল। শাহেদ 136 মাত্র $10,000 তৈরি করা যায় এবং একই খরচে যুক্তরাষ্ট্র যে একটি রিপার বানায়, ইরান প্রায় 300-400 শাহেদ 136 তৈরি করতে পারে। আধুনিক যুদ্ধ এখন সংখ্যা ও গতিতে প্রভাবিত। যে বেশি ভলিউম তৈরি করতে পারবে সে এগিয়ে যাবে। যুক্তরাষ্ট্র সেটাই দেরিতে বুঝেছে। শাহেদ 136 এত সফল হবার আরেকটি কারণ হলো এটি শুধু একটি ড্রোন নয়, বরং একটি কৌশলগত সিস্টেম। ইরান কখনো এই ড্রোনকে একা ব্যবহার করে না, বরং এটি বৃহত্তম আধুনিক যুদ্ধের কনসেপ্ট লায়ার্ড অফেন্সিভ আর্কিটেকচারের প্রথম স্তর হিসেবে ব্যবহৃত হয়। প্রথম ঢেউয়ে শাহেদ 136 ছোড়া হয়, শত্রুর রাডারকে বিভ্রান্ত করে, প্রতিরক্ষা মিসাইলগুলোকে ব্যস্ত করে, রাডার টাওয়ারে আঘাত হানে। এরপর আসে দ্বিতীয় স্তর, স্মার্ট ক্রুজ মিসাইল। সর্বশেষ স্তর হাইপারসনিক বা কৌশলগত ব্যালিস্টিক মিসাইল। এই 3 স্তরের আক্রমণ একসঙ্গে মিললে সবচেয়ে উন্নত প্রতিরক্ষা ব্যবস্থাও পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়ে। 12 দিনের যুদ্ধে ইরান এই কৌশল ব্যবহার করে ইসরায়েলের বহু গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় আঘাত হেনেছে, যা যুক্তরাষ্ট্রের জন্য অত্যন্ত উদ্বেগজনক। তাই সেন্টকম যখন সস্তা ড্রোন স্কোয়াড্রন গঠন করে লুকাস নাম দেয়, তখন তারা শুধু একটি যুদ্ধযন্ত্র তৈরি করেনি, তারা পরোক্ষভাবে স্বীকার করেছে যে আধুনিক যুদ্ধনীতিতে ইরান অগ্রগামী। স্করপিয়ন স্ট্রাইক টাস্ক ফোর্সের পুরো ধারণাই ইরানি কামিকাজে ড্রোনের ধারণা থেকে পাওয়া যায়। যুক্তরাষ্ট্র চেষ্টা করছে শাহেদ 136 এর সমস্যাগুলো দূর করে নতুন কিছু যোগ করতে, কিন্তু মূল ধারণাটি অপরিবর্তিত এবং সস্তায় সর্বোচ্চ ধ্বংস ক্ষমতা সম্পন্ন। এটা সেই যুক্তরাষ্ট্র যারা একসময় বলেছিল ইরান কখনো উন্নত অস্ত্র তৈরি করতে পারে না, আজ তারা ইরানের নকশা অনুসরণ করছে। বিশ্ব ব্যবস্থায় এই ঘটনা একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক ও মানসিক পরিবর্তনের সূচক। পশ্চিমা শক্তি দীর্ঘদিন ধরে তাদের প্রযুক্তিকে শ্রেষ্ঠ এবং বৈশ্বিক দক্ষিণের প্রযুক্তিকে গৌণ হিসেবে বিবেচনা করেছে, কিন্তু শাহেদ 136 প্রমাণ করেছে যুদ্ধক্ষেত্রে কার্যকারিতাই আসল। রাশিয়ার ইউক্রেন যুদ্ধে এই ড্রোন ব্যবহারের পর পশ্চিমা সামরিক বিশ্লেষকরা বিস্মিত হয়েছেন কেন একটি $20,000 ড্রোন একটি $3 মিলিয়ন প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে পারল। উত্তর সহজ, বিরাট বাজেট নয়, কৌশল ও উদ্ভাবনেই ভবিষ্যতে যুদ্ধ নির্ধারণ করবে। এখন যে দেশে এই ড্রোন নকল হচ্ছে তারা একসময় ইরানের ওপর প্রযুক্তিগত অবরোধ চাপিয়ে রেখেছিল। আইরনি হলো এই নিষেধাজ্ঞাই ইরানকে নিজেদের প্রযুক্তি তৈরি করতে বাধ্য করে। বিদেশে যন্ত্রাংশ না পেয়ে তারা নিজেদের ভেতরে উৎপাদন বাড়ায়, রিভার্স ইঞ্জিনিয়ারিং করে, বিশ্ববিদ্যালয়গুলোকে সামরিক গবেষণায় যুক্ত করে এবং সবচেয়ে বড় কথা, তারা যুদ্ধক্ষেত্র থেকে সরাসরি প্রতিক্রিয়া পায়। যুক্তরাষ্ট্রের ড্রোন পাইলটরা কখনো সরাসরি যুদ্ধক্ষেত্রে থাকেন না, ইরানের ড্রোন অপারেটররা থাকেন। সেই অভিজ্ঞতাই ইরানের ড্রোনকে বাস্তবমুখী ও প্রভাবশালী করেছে। এসসিও মহারাজ সাহান 2025 এই নতুন বৈশ্বিক শক্তির কেন্দ্রবিন্দু। ইরান যেখানে শুধু ড্রোন নয়, ইলেকট্রনিক ওয়ারফেয়ার, সাইবার আক্রমণ প্রতিরোধ, সম্মিলিত আকাশ প্রতিরক্ষা সবই অন্য দেশগুলোর সাথে ভাগ করেছে। এটি পশ্চিমা সামরিক জোটের একটি বড় কৌশলগত পরাজয়, কারণ এতদিন যুক্তরাষ্ট্র যেসব সামরিক গোপন প্রযুক্তিকে নিজেদের একচ্ছত্র সম্পদ হিসেবে রেখেছিল, ইরান তা এখন বহুপাক্ষিক জোটের অংশীদারদের সাথে ভাগ করছে। এর ফলে একটি নতুন নিরাপত্তা স্থাপত্য গড়ে উঠেছে, যেখানে রাশিয়া, চীন, ইরান, পাকিস্তান
পাকিস্তান, মধ্য এশিয়ার রাষ্ট্রগুলো একসাথে একটি সমান্তরাল প্রতিরক্ষা জোটের দিকে অগ্রসর হচ্ছে। এই জোট পশ্চিমা আধিপত্যকে চ্যালেঞ্জ করার মতো সম্ভাবনা তৈরি করছে। আর কেন্দ্রবিন্দুতে রয়েছে ইরান, যার উদ্ভাবনমূলক ড্রোন প্রযুক্তি এই ব্লকের শক্তি বৃদ্ধি করছে। 12 দিনের যুদ্ধে ইরান সরাসরি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ প্রতিরক্ষা পরীক্ষায় যে সক্ষমতা দেখিয়েছে, সেটি ইরানের আত্মবিশ্বাসকে আরও শক্ত করেছে। শেখার্চির বক্তব্য, আমরা প্রতিটি ফ্রন্টে আরও শক্তিশালী হয়ে উঠছি। এটা বাস্তবতার প্রতিফলন। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সমন্বিত প্রতিরক্ষা ব্যবস্থা অত্যন্ত উন্নত, কিন্তু শাহেদ 136 সহ অন্যান্য ইরানি সমরাস্ত্র দেখিয়েছে প্রতিরক্ষা ব্যবস্থার যুগ শেষ। এখন আক্রমণ ক্ষমতা এবং সংখ্যাগত আধিপত্যই নির্ধারক। বিশ্বের ছোট রাষ্ট্রগুলো এই বাস্তবতা খুব ভালোভাবে বুঝতে পারছে। আফ্রিকায়, মধ্যপ্রাচ্যে, দক্ষিণ এশিয়ায়, এমনকি ইউরোপের প্রান্তিক রাষ্ট্রগুলো এখন স্বল্প বাজেটে ড্রোন বহর তৈরি করতে আগ্রহী। তারা জানে বহু সংখ্যক সস্তা ড্রোন আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থাকে অকার্যকর করে দিতে পারে এবং বড় শক্তিগুলোর উপর অবিশ্বাস ও নির্ভরতার চক্র ভেঙে দিতে পারে। ইরান হয়ে উঠছে তাদের প্রযুক্তিগত মডেল। সুতরাং যুক্তরাষ্ট্রের দ্বারা শাহেদ 136 নকলকরণ একটি বৃহৎ পরিবর্তনের প্রতীক। বিশ্ব ব্যবস্থা বহু মেরু কেন্দ্রিক হচ্ছে এবং প্রযুক্তির কেন্দ্র পশ্চিম থেকে সরে এসে এশিয়ার দিকে, বিশেষ করে নিষেধাজ্ঞা ক্লিষ্ট কিন্তু উদ্ভাবনী রাষ্ট্রগুলোর দিকে এগোচ্ছে। শাহেদ 136 এখন শুধু একটি ড্রোন নয়, এটি প্রতিরোধের দর্শন, বিকল্প শক্তির উত্থান, প্রযুক্তিগত ন্যায্যতা এবং বিশ্ব ব্যবস্থার নতুন যুগের প্রতীক। এটি দেখিয়েছে একটি সস্তা ও কার্যকর অস্ত্র সুপার পাওয়ারকে হাঁটু গেড়ে বসাতে পারে। একটি নিষেধাজ্ঞা কবলিত দেশ বিশ্ব প্রযুক্তিতে পথ প্রদর্শক হতে পারে এবং ভবিষ্যতের যুদ্ধনীতির দিক নির্ধারণ করতে পারে। ইরানের আকাশ ইসরায়েলও ভেদ করতে পারবে না। মধ্যপ্রাচ্য যুদ্ধ, হুমকি আর পাল্টা হুমকির এই অঞ্চলে প্রতিদিনই নতুন কোন উত্তাপ যোগ হয়। ঠিক এমন সময় ইরান থেকে এলো এক গুরুত্বপূর্ণ বার্তা, যা অনেকের চক্ষু চড়ক গাছ করে দিয়েছে। ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল আব্দুর রহিম মুসাভি সরাসরি জানালেন, ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আগের যে কোনো সময়ের চেয়ে শক্তিশালী হয়েছে। তিনি সন্তুষ্ট, শুধু কথার কথা নয়, আত্মবিশ্বাসের সঙ্গে বলা কথা। কারণ এই উন্নতি দীর্ঘদিনের পরিশ্রমের ফল। 15 ডিসেম্বর তিনি ঘুরে যান খাতাম আল আম্বিয়া যৌথ বিমান প্রতিরক্ষা ঘাঁটি। সেখানে দাঁড়িয়ে বলেন, ইরানের বিমান প্রতিরক্ষা বাহিনী দায়িত্ব পালন করছে, দিনরাত এক করে তারা কাজ করছে। এই প্রচেষ্টাই ইরানের আকাশকে নিরাপদ রেখেছে। ইরানের দাবি, সাম্প্রতিক মাসগুলোতে তারা প্রতিরক্ষা ব্যবস্থায় 16 কলা পূর্ণ করেছে। প্রযুক্তি, প্রশিক্ষণ আর কৌশল সব দিক থেকেই এখানে কোনো কাঁচা হাতের কাজ হয়নি। বিজ্ঞানী, গবেষক, সেনা কমান্ডার আর প্রতিরক্ষা শিল্প সবাই মিলে এক মণি কাঞ্চন যোগ তৈরি করেছে। এই বক্তব্য এমন সময় এলো যখন জুন মাসে ইরানের ওপর ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার ঘটনা ঘটে। সেই সময় ইরানের আকাশ প্রতিরক্ষা বাহিনী ছিল একেবারে অন্ধের যষ্টি। তারা বহু হামলা প্রতিহত করেছে। যদিও এই লড়াইয়ে কয়েকজন প্রতিরক্ষা সদস্য শহীদ হন, অনেকে আহত হন, তবু ইরান পিছিয়ে যায়নি, কারণ ইরানের শক্তি ক্ষণস্থায়ী নয়। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ভেবেছিল কয়েকটি হামলাতেই ইরান ঘাটের মরা হয়ে যাবে, কিন্তু বাস্তবতা তাদের জন্য গুড়ে বালি হয়ে দাঁড়ায়। ইরান দেখিয়ে দেয় তারা সহজে ভাঙে না। মুসাভি পরিষ্কার করে বলেন, বিমান প্রতিরক্ষা শক্তিশালী করা ইরানের অগ্রাধিকার। এটা দীর্ঘস্থায়ী পরিকল্পনা। সেনাবাহিনী ও ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী একসঙ্গে কাজ করছে। সবাই অন্ধ অনুকরণ করছে না, বরং নিজেদের কৌশল তৈরি করছে। একই দিনে ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামি বলেন, ইরান এমন প্রযুক্তি তৈরি করছে যা শত্রুদের জন্য স্পষ্ট বার্তা। এই প্রযুক্তি কেবল প্রতিরক্ষা নয়, এটি ভীতি প্রদর্শনের শক্তি। তার ভাষায়, ইরানের প্রতিটি অর্জন সীমান্ত ছাড়িয়ে যায়। নিপীড়িত দেশগুলোর জন্য এটি আশার আলো। তিনি আরো বলেন, পশ্চিমা দেশগুলো চায় ইরানের স্বাধীনতা নষ্ট করতে, কিন্তু ইরান কোনো নিশ্চুপ বসে থাকবে না। তারা নিজেরাই হাল ধরেছে। গবেষকদের পথে বাধা সরানো হচ্ছে, যেন উন্নয়ন থেমে না যায়। ইরান জানে ইসরায়েলের সঙ্গে এই অহিনুকুল শত্রুতা নতুন নয়, কিন্তু সরাসরি যুদ্ধ নয়। ইরান চলে রয়ে শুয়ে, ধীরে, ঠান্ডা মাথায়, কিন্তু কার্যকরভাবে। যেখানে অন্যরা মেজাজ হারায়, সেখানে ইরান হিসাব কষে এগোয়। সব মিলিয়ে বলা যায়, ইরানের বিমান প্রতিরক্ষা আজ আর কোনো পরীক্ষামূলক প্রকল্প নয়। আর এই বাস্তবতাই মধ্যপ্রাচ্যের এই খণ্ড প্রলয়ে ইসরায়েলের জন্য এক বড় মাথা ব্যথা হয়ে দাঁড়িয়েছে। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।